সামনে যে ত্রয়োদশ সংসদ নির্বাচন সেটি আসলে কোন সরকারের অধীনে হবে? ধন্যবাদ। আমার মনে হয় যে এটা একান্তই একটা টেকনিক্যাল ডিসিশন। আর বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আছে তাদের অধীনে নির্বাচন হলে আসলে টেকনিক্যালি তত্ত্বাবধায়ক সরকারের অ্যাপ্লিকেবিলিটি কোন জায়গায় থাকবে সেটা আমার মনে হয় যে অংশীজনরা মিলে আলোচনা করতে হবে। কারণ এই সরকারের অধীনে নির্বাচন হলে পরে যে যে বিতর্কের কারণে যেই যেই বাস্তবতার কারণে বড় দল বিএনপি হিসাবে অন্যান্য রাজনৈতিক দলগুলো যে আপত্তি ছিল 2011 সাল থেকে, সেই আপত্তিটা এখন তুলবার জায়গাটা নাই টেকনিক্যালি। তো সেক্ষেত্রে তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসছে, এটা সাংবিধানিক বাস্তবতা কি হবে? আমার মনে হয় যে প্রফেসর ইউনূস যেহেতু 16ই ডিসেম্বরে আপনার জাতীয় ঐক্যমত কমিশন নামে একটা কমিশনের ঘোষণা দিয়েছেন, যেটা উনি নিজেই চেয়ার করবেন। ডক্টর আলী রিয়াজ থেকে শুরু করে অন্যান্য কমিশনের যারা চেয়ারম্যান আছেন, তারা পদাধিকার বলে এখানে সদস্য থাকবেন। তারা আসলে এটা নিয়ে একটু আলোচনা করে ফেলবেন রাজনৈতিক দলের সাথে, অংশীজনদের সাথে আলোচনা করে এটার একটা সমাধান চলে আসবে যে আসলে এই বাস্তবতায় তো আসলে একটা ইলেকশন টাইম, কেয়ারটেকার গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার যে ভাষায় বলছি এটা অলরেডি আছে। তাহলে এটার অ্যাপ্লিকেবিলিটি কোন জায়গায় থাকবে না থাকবে। আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনার যেহেতু পারপাস হচ্ছে আমাদের দিন শেষে একটা ফেয়ার ইলেকশন, তো ফেয়ার ইলেকশনের জন্য মেথোডোলজিক্যাল যে জায়গাগুলো থাকা দরকার সেটা একান্তই বর্তমানে এই সরকারের অধীনে থাকবে, এবং সে ব্যাপারে এখন পর্যন্ত আমাদের কাছে সন্দেহ সংশয় করবার মতো কোনো জায়গা নাই। দিন তারিখের ব্যাপারে হয়তো একটা আলোচনা আছে, কবে নির্বাচন হবে, রোড ম্যাপ দেওয়ার ব্যাপার, মাসের ব্যাপার, 25-এর শেষে না 26-এর শুরুতে, সেগুলোর আলোচনা করবার সুযোগ আছে। সেই গণভোটের আলোচনাগুলোতে আমি যাব ব্যারিস্টার ফুয়াদ। মানে আপনি একটা ফ্যাক্ট বলছিলেন যে এই সরকারের উপরে সেই সন্দেহ বা অবিশ্বাসের জায়গাটি নাই, সেটি একটা আস্থা রাখার জায়গা আছে। কিন্তু যদি আইনের জায়গাটি আরেকটু জানতে চাই, অ্যাটর্নি জেনারেল বলছিলেন বর্তমান সরকারি অন্তর্বর্তী সরকারি তত্ত্বাবধায়ক সরকারের রূপ নিতে পারে, যেমন মানে তিনি উদাহরণে দিয়ে বলছিলেন যে আমি সেখান থেকে আসলে জানতে চাই এটি কি আসলে আপনি কি মনে করেন বর্তমান সরকারি তত্ত্বাবধায়ক সরকার নাম হয়ে যেতে পারে? মানে তার যে তত্ত্বাবধায়ক সরকারের তো কিছু নিয়ম আছে যে কারা হতে পারবেন বা কে হতে পারবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা সংবিধান অনুযায়ী। দেখেন, টেকনিক্যালি আমি শুরু থেকে বলেছি যে বাংলাদেশের সংবিধান ডিফ্যাক্টো নাই, এটা সাসপেন্ডেড হয়ে গেছে। এটা শেখ হাসিনার সাথে দিল্লি চলে গেছে। তো যে হুম। সংবিধান বাংলাদেশে নাই, টেকনিক্যালি সেটার সংশোধন নিয়ে খুব বেশি একাডেমিক অথবা গভীরে যাবার চেষ্টা করে আসলে আমরা খুব বেশি ফায়দা পাবো না আর কি। আমাদের পলিটিক্যাল ডিসকোর্সে কোনো লাভ হবে না। আমাদের মাথায় রাখতে হবে যে একটা ফ্রি ফেয়ার ইলেকশনের জন্য কারেন্ট যে অ্যাডমিনিস্ট্রেশন আছে, এই অ্যাডমিনিস্ট্রেশনের কোথায় কোথায় মানে রেলেভেন্ট রিফর্ম দরকার। দ্বিতীয় একটা বিষয় হচ্ছে যে আপনার আগে তত্ত্বাবধায়ক ফর্মে কিন্তু একটা জুডিশিয়াল রোল আছে। এখন সেই জুডিশিয়াল রোলটা কি আমরা আদৌ রাখবো কিনা? কারণ আমাদের কিন্তু অনেক মতামত এসছে যে কেয়ারটেকার প্রফেশন যদি থাকেও জুডিশিয়ারির কোনো রোল যেন না থাকে সেখানে, কারণ এটাকে ভিত্তি করে আমাদের জুডিশিয়ারি হাইলি করাপ্ট হয়ে গেছে এবং বায়াসড পার্টিজান হয়ে গেছে। প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি অফ দ্য টাইম তারা যেটা চেষ্টা করে, মানে ফোর্থ কামিং কেয়ারটেকারের প্রধান কে হবেন বয়স বাড়িয়ে না বাড়িয়ে, পছন্দের লোকদেরকে অ্যাপিলেট ডিভিশনে নিয়ে প্রধান বিচারপতি বানিয়ে বিভিন্নভাবে এই জায়গাটাকে তারা বিতর্কিত করে ফেলেছে। তো সেক্ষেত্রে আমাদের আর্টিকেল 90-তে যে ফরম্যাটে বলে দেওয়া আছে সেটা আমরা রাখবো কিনা, সেটাও ঐক্যমত কমিশনের সাথে রাজনৈতিক অংশীজন যারা আছেন তারা কথা বলে সেটা চূড়ান্ত করবেন। আমার তার কাছে মানে মনে এখনো এটি, হয় জটিল একটা ব্যাপার না। জি, তার মানে এখনো এটি চূড়ান্ত হলো না, এটার চূড়ান্ত করার বিষয়টি বাকি রয়ে গেছে, ঐকমত্য কমিশনে একটা আলোচনার জায়গা তৈরি হচ্ছে। আপনি বলছিলেন আসলে সংবিধান দিল্লি চলে গেছে, কিন্তু সরকার তো বলছে, মানে সরকার তো সংবিধানের অধীনেই শপথ নিচ্ছে, চলছে, ইত্যাদি বিষয় রয়ে যাচ্ছে, কনফিউশনটা রয়ে যাচ্ছে। আমি একটু ডক্টর আসাদুজ্জামান রিপন আপনার কাছ থেকেও একটু জানতে চাই, যেটির কথা ব্যারিস্টার ফুয়াদও বলছিলেন যে তত্ত্বাবধায়ক সরকারকে, মানে আপনার কাছে এটি আসলে বিশেষভাবে জানতে চাই যে আওয়ামী লীগ এই তত্ত্বাবধায়ক সরকারের জন্য অনেক আন্দোলন করেছে। তত্ত্বাবধায়ক সরকার তাদের আন্দোলন করে আওয়ামী লীগ জামাত তারা এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আনলো, তারাই আবার আহ, এটি বাতিল করে দিল, তারপরে যত সব সমস্যা শুরু হলো। কিন্তু এর মধ্যে আপনাদেরও একটা যে দায় যেখানে আসছিল যে বিচারপতিদের বয়স বাড়িয়ে তাদের মানে সাবেক তাদেরকে তত্ত্বাবধায়ক সরকার প্রধান যেন করা যায় সেই ব্যবস্থা করা, জ্যেষ্ঠতা লঙ্ঘন করার যে নজির, কে এম হাসানকে প্রধান বিচারপতি করা যেন তিনি হতে পারেন প্রধান উপদেষ্টা, সেরকম যাবতীয় পায়তারা রেডি করা বা ব্যবস্থাপনা রেডি করা। তারপরে যে ব্যবস্থাগুলো হলো আর কি, আমি জাস্ট একটু রিকল করছি যে সে তখন কি হয়েছিল। তারপর আবার সেই লগি বৈঠার আন্দোলন, আসাদুজ্জামান রিপন। জি।